হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে ক্লাসটি আপলোড করতে একটু লেট হয়ে গেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ক্লাসে আমি তোমাদের সাথে আছি এজি স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে ক্লাসটি শুরু করার আগে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। তোমরা গত ক্লাসগুলো যারা করছো বা ক্লাসগুলো করার পর বাড়ির কাজগুলো কমেন্টে সাবমিট করছো, তাদের জন্য কথাগুলো বলা। আমার মনে হচ্ছে তোমরা ক্লাসগুলো সম্পূর্ণ না করেই শুধুমাত্র বাড়ির কাজের অংশটুকু দেখে বাড়ির কাজটা করে জমা দেওয়ার চেষ্টা করছো। আমরা ক্লাসগুলো অনেক কষ্ট করে সেগুলো রেডি করি, সেগুলো রেকর্ড করি, ইউটিউবে আপলোড করি, তারপর সেগুলো তোমাদের জন্য ফেসবুকে আবার পোস্ট করি। এতটুকু কষ্ট করার পরেও তোমরা যখন একটি ক্লাস সম্পূর্ণ দেখার জন্য প্রস্তুত থাকো না, একটা শিক্ষককে তোমরা মূল্যায়ন করছো না, সে কী ক্লাস নিচ্ছে, সে কী বলছে শুনছো না, এটা আসলে একটা শিক্ষকের জন্য যথেষ্ট কষ্টদায়ক। এটা অবমূল্যায়ন বলাটা কতটুকু যুক্তিযুক্ত আমার জানা নেই, তবে এটা যথেষ্ট কষ্টদায়ক। একজন বিখ্যাত ব্যক্তির উক্তি হচ্ছে, আমার যতটুকু মনে পড়ছে লাইনটা এমন ছিল, কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সে জ্ঞানের পিপাসা আছে কিনা, অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। তো আমারও কেন জানি মনে হচ্ছে আমিও বোধহয় কখনো কখনো জবরদস্তি করারই চেষ্টা করছি, তোমাদেরকে ফোর্স করছি ক্লাসগুলো করার জন্য, বাড়ির কাজ দিচ্ছি, লেকচারগুলোকে তুলে সাবমিট করতে বলছি। কেন জানি মনে হচ্ছে বোধহয় জবরদস্তিই করার চেষ্টা করছি। যারা ভালো করতে চাও, ভালো করার ইচ্ছা, ভালো করার জন্য যাদের প্রবল আকর্ষণ আছে, তাদের জন্যই এই কথাগুলো কাজে লাগবে, তাদের জন্যই এই ক্লাসগুলো উপকারী হবে, তাদের জন্য এই ক্লাসগুলো ভালো কোনো ফল বয়ে আনবে। সামনে ঈদের পরপরই তোমাদের প্রিটেস্ট পরীক্ষা হওয়ার কথা। তো যারা এখন থেকে আগে থেকেই ক্লাস রেগুলারলি করছো, এখন থেকে নিজেদেরকে মানসিকভাবে তৈরি করছো, পরীক্ষা দিতে হবে এবং সেই জন্য কীভাবে নিজেদের লেসনগুলোকে গুছাবে সে প্ল্যান করছো, তাদের রেজাল্ট অন্যদের চেয়ে অবশ্যই ভিন্ন হবে এবং তাদের এই প্রিপারেশনটা অবশ্যই টেস্ট পরীক্ষা, প্রিটেস্ট পরীক্ষায় ভূমিকা রাখবে। তোমাদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নীত হওয়ার সময় যে পরীক্ষা হয়েছিল সেটার যথাযথ মূল্যায়ন ছাড়াই তোমাদের সবাইকেই দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করে দেওয়া হয়েছিল। তবে এটা আশা করা বোকামি হবে যে এই সবাইকেই আবার এইচএসসি পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হবে। আমার সেটা মনে হচ্ছে না। টেস্ট পরীক্ষার পরে যথাযথ মূল্যায়নের মাধ্যমেই তোমাদেরকে এইচএসসি পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তাই আমি আশা করব তোমরা যারা এখনও প্রিপারেশন নিচ্ছ না, তোমরা যারা এখনও পড়াটাকে পড়া মনে করছো না, তোমরা যারা এখনও তোমাদের সিলেবাসটা কীভাবে তোমরা পড়বে, কীভাবে ক্লাসগুলো করলে তোমাদের জন্য এফেক্টিভ হবে, বাড়ির কাজগুলো কীভাবে তোমরা সাবমিট করবে, এই কাজগুলো যারা এখনও গুছিয়ে করতে পারছো না, তারা এখনও সময় আছে, চেষ্টা করো। ভালো কোনো কিছু অবশ্যই তোমার জন্য অপেক্ষা করছে। তবে যদি তোমার মনে কোনো প্রশ্ন থেকে যায় যে এই কাজটা কীভাবে করা যেতে পারে, কীভাবে করলে আমার জন্য আরও ভালো কোনো ফল বয়ে আসবে, তাহলে তুমি যদি মনে করো তুমি আমাকে কল দিতে পারো।
মেসেঞ্জারে অথবা ফোনে তুমি আমার কাছে যে কোনো সাহায্য চাইতে পারো। তবে আমি আশা করব যারা এখনও ক্লাস করছো না, 20 থেকে 25% স্টুডেন্ট এখনও তোমরা ক্লাস করছো না, তোমরা যারা ক্লাসটা করছো তোমরা ওই স্টুডেন্টদেরকে জানিয়ে দাও যেন ওরা যত সমস্যাই থাকুক, একটা মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সেই ইচ্ছা শক্তির মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব হয়, অনেক কিছুই, অনেক বাধাই উতরে যাওয়া যায়। তারা যেন এই ক্লাসগুলো চেষ্টা করে রেগুলারলি করার জন্য। যাই হোক, চলো আমরা আজকে দেখে নিই আজকে আমরা কি পড়ব। আমরা আজকে পরিপাক গ্রন্থি নিয়ে আলোচনা করব। পরিপাক গ্রন্থি আমরা শুরু করব আজকে। পরিপাক বা পৌষ্টিক গ্রন্থি হচ্ছে এমন কিছু গ্রন্থি যারা পরিপাকের সাথে সরাসরি জড়িত, অর্থাৎ পরিপাকের জন্য যে রস নিঃসৃত হয় সেই রসগুলো সাধারণত এই সকল গ্রন্থি থেকেই নিঃসৃত হয়ে থাকে। আমরা গত ক্লাসগুলোতে যখন পরিপাক নিয়ে আলোচনা করছিলাম, শোষণ নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমরা দেখেছি যে যকৃতের যে গল ব্লাডার বা পিত্তথলি আছে সেখান থেকে পিত্তরস ডিউডেনামে আসে, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস ডিউডেনামে আসে, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস্ট্রিক রস পাকস্থলীতে আসে, আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত আন্তরিক রস অন্ত্রে কাজ করে। অর্থাৎ এই যে গ্রন্থিগুলো আমরা পড়ছি বা লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রস যেটা মুখ গহ্বরে নিঃসৃত হয়, এই সবগুলোই যেমন লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, আন্তরিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি সবগুলোই বিভিন্ন ধরনের রস নিঃসৃত করছে যারা পরিপাকে বেশ বড় এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এই সবাই এক একটি গ্রন্থি এবং এই সব গ্রন্থিগুলোকেই আমরা সাধারণত পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি বলে থাকি। যদিও এই গ্রন্থিগুলোর এক একটার অবস্থান এক এক জায়গায়, মানবদেহের এক জায়গায় এদের অবস্থান নয়, তবুও এরা সমন্বিতভাবে পরিপাকে একটি ভূমিকা রাখে। তো সেই পরিপাক গ্রন্থির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি বা আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে যকৃত। আমরা আজকে এর গঠন এবং এর সঞ্চয়ী ভূমিকা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলে আসে যকৃতের গঠনে। তো যকৃত এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, দেখা যাচ্ছে আমাদের দেহের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ হচ্ছে যকৃত, যা আমাদের দেহের ওজনের প্রায় 3 থেকে 5 ভাগ পর্যন্ত হতে পারে এবং মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থিটির নামও যকৃত। একজন সুস্থ স্বাভাবিক পুরুষে এর ওজন 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হতে পারে এবং এর অবস্থান ঠিক আমাদের ডায়াফ্রামের নিচে পাকস্থলীর ডান পাশে। উদর গহ্বর, আমরা জানি আমাদের ডায়াফ্রামের নিচে যে গহ্বরটি আছে সেটিকে আমরা বলি উদর গহ্বর। এই উদর গহ্বরটি পেরিটোনিয়াল আবরণে আবৃত। এই উদর গহ্বরে পেরিটোনিয়াল আবরণের নিচে এই যকৃতের অবস্থান। এটি রং কিছুটা লালচে বাদামি এবং দেখতে ত্রিকোণাকার। যকৃত মোট 4টি অংশ নিয়ে গঠিত। লেফট লোব বা বামখণ্ড, রাইট লোব বা ডানখণ্ড, এই দুটি হচ্ছে খুব যকৃতের বড় দুটি অংশ এবং কর্ডেট ও কোয়াড্রেট নামক আরও ছোট দুটি অংশ আছে। তোমরা এখানে চিত্রে রাইট লোব এবং লেফট লোব দেখতে পাচ্ছ। কর্ডেট ও কোয়াড্রেট লোব দুটি যদিও দেখা যাচ্ছে না, তবুও এদেরকে যদি দেখা যেত তাহলে
যকৃতটাকে যদি আমরা ঘুরিয়ে দেখি, তাহলে এই অংশটাকে যদি আমরা ঘুরিয়ে দেখতে পারতাম, তাহলে ছোট দুটি অংশ দেখা যেত, যারা আসলে কর্ডেট ও কোয়াড্রেট। অর্থাৎ যকৃতের মোট অংশ 4টি। যদিও যকৃতের বাইরে আমরা পড়ে জেনেছি যে পেরিটোনিয়াল আবরণ আছে, তথাপি যকৃতের নিজেরও একটি আবরণ দ্বারা আবৃত, তাকে আমরা বলি গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল দিয়ে যকৃত বাইরে থেকে আবৃত। এই গ্লিসন্স ক্যাপসুল ভেতরে প্রবেশ করে, যকৃতের অভ্যন্তরে প্রবেশ করে যকৃতকে হ্যাপাটিক লোবিউল নামক অসংখ্য ক্ষুদ্র খণ্ডে বা ক্ষুদ্র অংশে বিভক্ত করে। এই হ্যাপাটিক লোবিউলে, প্রত্যেকটি হ্যাপাটিক লোবিউলে একটি কেন্দ্রীয় শিরা থাকে, যাকে বেষ্টন করে কতগুলো যকৃত কোষ অবস্থান করে। কতগুলো? আসলে কতগুলো? অনেকগুলো, বহু সংখ্যক যকৃত কোষ এই কেন্দ্রীয় শিরাকে বেষ্টন করে অবস্থান করে, এবং এই যকৃত কোষগুলোর আকৃতি অনেকটা ষড়ভুজাকৃতির। এই লোবিউলে অসংখ্য পিত্তনালী থাকে ও রক্তনালী থাকে। রক্তনালী বলতে আসলে যকৃতে হ্যাপাটিক শিরা প্রবেশ করে, যার মাধ্যমে হ্যাপাটিক ধমনী প্রবেশ করে, যার মাধ্যমে যকৃতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে, এবং যকৃত থেকে হ্যাপাটিক ভেইন বা হ্যাপাটিক শিরা বাইরে বের হয়ে যায়, যেটি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে যকৃত থেকে বের করে নিয়ে যায়। এবং পিত্তনালীগুলো মিলিত হয়ে সাধারণ বা কমন হ্যাপাটিক ডাক্ট বা সাধারণ হ্যাপাটিক নালী গঠন করে। এটি পিত্তথলির সিস্টিক নালীর সাথে মিলিত হয়ে সাধারণত একটা পিত্তনালী গঠন করে, যাকে আমরা বলি কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্তনালী, যা পুনরায় অগ্নাশয়ের নালী থেকে আগত একটি নালীর সঙ্গে যুক্ত হয়ে একটি স্ফীত অংশ গঠন করে, যাকে আমরা বলি অ্যাম্পুলা অফ ওয়াটার। অ্যাম্পুলা অফ ওয়াটারটা চিত্রে দেখা যাচ্ছে না, তবে চিত্রে তোমরা কমন বাইল ডাক্টের নিচে যে স্ফীত অংশটি দেখতে পাচ্ছ, যেটির সাথে আরেকটি নালী সংযুক্ত দেখানো হচ্ছে, সেই নালীটি আসলে অগ্নাশয় নালী। এই নালীটি এখানে কমন বাইল ডাক্টের সাথে মিলিত হয়ে একটি স্ফীত অংশ গঠন করেছে, যাকে আমরা বলি অ্যাম্পুলা অফ ওয়াটার, যা পরবর্তীতে ক্ষুদ্রান্তের ডিউডেনামে প্রবেশ করে। তো যকৃতের গঠনে আরও একটি অংশ চিত্রে দেখা যাচ্ছে। তোমরা যদি খেয়াল করে দেখো যে বাম যকৃত খণ্ড এবং ডান যকৃত খণ্ডের মাঝখানে একটি ফ্র্যাগমেন্ট বা একটি অংশ দেখা যাচ্ছে, যা এই দুটি খণ্ডকে আলাদা করেছে, যা এই দুটি খণ্ডকে পৃথক করেছে। এটির নাম কি? এটির নাম হচ্ছে ফেলসিফেরাম লিগামেন্ট বা ফেলসিফর্ম লিগামেন্ট। এই লিগামেন্ট মাধ্যমেই সাধারণত খণ্ডকগুলো বা লোবগুলো একে অপর থেকে পৃথক হয় বা আলাদা থাকে। তো এই হচ্ছে যকৃতের গঠন। আশা করছি তোমরা যকৃতের গঠন বুঝতে পেরেছ। তবুও যদি তোমাদের মনে যকৃতের গঠন নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা অলওয়েজ ইউ আর ওয়েলকাম টু আস্ক দ্য কোয়েশ্চেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর পরবর্তী ক্লাসে তোমাদের দিয়ে দেওয়ার জন্য। আমরা যকৃতের বর্তমানে সঞ্চয়ী ভূমিকা নিয়ে একটু আলোচনা করব। তো যেহেতু যকৃত মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, তাই এটির আসলে সঞ্চয়ী ভূমিকা ব্যাখ্যা করতে গেলে অনেক কিছুই চলে আসে, এবং দেখা যায় প্রতি মুহূর্তে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় 5 শতাধিক বিক্রিয়া প্রতি মুহূর্তে যকৃতে সংঘটিত হতে থাকে। যেহেতু যকৃত এত গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো প্রতিনিয়ত সম্পূর্ণ করে যাচ্ছে, তাই যকৃতকে বলা হয় জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি। তো
এই যকৃতে আমরা যে খাবারগুলো সাধারণত খেয়ে থাকি, আমরা সাধারণত 6 ধরনের খাদ্য উপাদান গ্রহণ করি। আমরা যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার, এই যে 6 ধরনের খাদ্য উপাদান আমরা গ্রহণ করি, এই প্রত্যেকটি উপাদানই যকৃত কোনো না কোনোভাবে সঞ্চয় করে থাকে। আমরা আজকে সেই উপাদানগুলো সঞ্চয় কীভাবে হচ্ছে, কীভাবে ভূমিকা রাখছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসে গ্লাইকোজেন সঞ্চয় নিয়ে। তো দেখা যায় যকৃত আমাদের যে আমরা খাবারগুলো খাই, ধরে নেওয়া যাক, আমি খুব সহজভাবে কিছু উদাহরণ দিয়ে বলছি। মনে করো তোমার আজকে বাসায় খুব ভালো রান্না হয়েছে, তোমার মনে হচ্ছিল তোমার 1 প্লেট ভাত খাওয়া উচিত, সেখানে তুমি খেতে বসে হয়তো 2 প্লেট ভাত খেয়ে নিলে। এই 1 প্লেট ভাত খেলে তোমার শরীরের যে শক্তির চাহিদা সেটা পূরণ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তুমি 2 প্লেট ভাত খেয়েছো, তাই বাকি আরেক প্লেট সেটা যখন তোমার পাকস্থলী থেকে ভাঙবে, অতিরিক্ত গ্লুকোজ উৎপন্ন করবে। সেই অতিরিক্ত গ্লুকোজ তখন কোথায় যাবে? সেই অতিরিক্ত গ্লুকোজ কিন্তু জমা থাকবে। কোথায় জমা থাকবে? আমাদের অগ্ন্যাশয় থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যার নাম ইনসুলিন। এই ইনসুলিন এই অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করবে। আমরা জানি অনেকগুলো গ্লুকোজ অণু যদি একসাথে যুক্ত হয় তখন একটি পলিমার গঠন করে, যাকে আমরা বলি গ্লাইকোজেন। অর্থাৎ গ্লাইকোজেন গ্লুকোজের একটি পলিমার। তখন অসংখ্য গ্লুকোজ অণু যখন একসাথে মিলে গ্লাইকোজেন তৈরি করছে, তখন ইনসুলিন হরমোনের কার্যকারিতা এই গ্লাইকোজেন যকৃতে জমা থাকছে। এবং যখনই আমাদের রক্তে আবার গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে, সেই গ্লাইকোজেন আবার অন্য আরেকটি হরমোনের কার্যকারিতায় গ্লুকোজে পরিণত হয়ে রক্তে ফেরত আসছে। এইভাবেই সাধারণত যকৃত প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজকে তার মধ্যে জমা রাখে। রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করার, যকৃতে জমা রাখা, এই ব্যাপারটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। জেনে রাখা ভালো, জেনেসিস এই শব্দটির অর্থ হচ্ছে তৈরি হওয়া, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তার মানে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তো এখানে জেনেসিস হচ্ছে, তাই এটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার পদ্ধতিটির নাম গ্লাইকোজেনেসিস। পরবর্তী আমরা জানব রক্ত সঞ্চয় নিয়ে। তো আমরা জানি আমাদের যে রক্ত, সেই রক্ত সাধারণত 4 থেকে 5 থেকে 6 লিটার পর্যন্ত রক্ত আমাদের দেহে থাকতে পারে। তো সাধারণত যকৃত প্রায় 1.5 লিটার পর্যন্ত রক্ত তার মধ্যে সঞ্চয় করতে পারে, এবং এই রক্তটাকে সে প্রয়োজনের সময়, বিভিন্ন সময় যখন আমাদের দেহে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে বা রক্ত কোনো কারণে আঘাতে লেগে বা কেটে গিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, তখন সেই রক্ত বাইরে চলে আসে এবং আমাদের দেহের যে রক্তচাপের যে ইমব্যালেন্স, বের হয়ে যাওয়ার পরে যে একটা ইমব্যালেন্স তৈরি হয়, সেই ইমব্যালেন্সটাকে সে আবার একটা ভারসাম্য যুক্ত অবস্থায় নিয়ে আসে। পরবর্তীতে আমরা জানব ভিটামিন সঞ্চয়। তো যকৃত সাধারণত ভিটামিন, আমি গত ক্লাসেও বলেছিলাম, কে এ ডি ই বা এ ডি ই কে, এই ভিটামিনগুলো যকৃত সাধারণত সঞ্চয় করে। শুধু তাই নয়, সেই ভিটামিন B12 কেও সাধারণত সঞ্চয় করে থাকে। এবং পরবর্তীতে যখন শরীরের বিভিন্ন জায়গায় ভিটামিনগুলোর চাহিদা তৈরি হয়, তখন এই ভিটামিনগুলো যকৃত থেকে নিঃসৃত হয়ে সেই প্রয়োজন মতো জায়গায় ভিটামিনগুলো চলে গিয়ে তার জন্য যে কাজগুলো নির্ধারিত থাকে সেই কাজগুলো করে থাকে। পরবর্তীতে আমরা জানবো কীভাবে পিত্তরস তৈরি হচ্ছে বা যকৃতে জমা হচ্ছে। আমি গত ক্লাসেও বলেছিলাম, পিত্তরস তৈরি হয় যকৃত থেকে এবং জমা হয় পিত্তথলিতে। সাধারণত আমরা প্রায়ই যে ভুলটা করি বা তোমরা যে খাতায় যে ভুলটা করো, সেটা হচ্ছে পিত্তরস
যকৃতে তৈরি হয়, এরকম একটা কথা তোমরা প্রায় ভুলে যাও। এটা তোমরা লিখে ফেলো, পিত্তরস পিত্তথলিতে তৈরি হয়। যেহেতু পিত্তরসের সাথে পিত্তথলির একটা নামগত মিল আছে, তাই তোমরা হয়তো এই ভুলটা করে ফেলো। তবে মনে রাখতে হবে যকৃত থেকে পিত্তরস তৈরি হয় এবং সেটা এসে পিত্তথলিতে জমা হয়। পিত্তথলি কখনোই পিত্তরস তৈরি করে না। আশা করছি তোমাদের মনে থাকবে, পিত্তরস কখনোই পিত্তথলিতে তৈরি হয় না। আচ্ছা, পিত্তরসের মধ্যে সাধারণত যে অতিরিক্ত পানি থাকে বা ইনঅর্গানিক কম্পোনেন্টগুলো থাকে বা অজৈব উপাদান যেগুলো আছে, সেই উপাদানগুলো পিত্তথলি শোষণ করে নেয়। ফলে পিত্তরসটা যকৃত থেকে তৈরি হয়ে যখন পিত্তথলিতে আসে, সেটার ঘনত্ব আরও বেড়ে যায়, যা পরিপাকে আরও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কী কী ভূমিকা পালন করে তা অলরেডি আমরা গত ক্লাসগুলোতে জেনেছি, আমরা পড়েছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আগের ক্লাসগুলো করে নেবে। তো এই দেখা যাচ্ছে যখন যকৃত থেকে পিত্তরস তৈরি হচ্ছে এবং সেটা গল ব্লাডার বা পিত্তথলিতে এসে জমা হচ্ছে এবং সেখান থেকে সেটা ডিউডেনামে যাচ্ছে এবং এক্ষেত্রে আমাদের ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত কোলেসিস্টোকাইনিন নামক একটি হরমোনের ভূমিকা রয়েছে। এই কোলেসিস্টোকাইনিন হরমোনের কার্যকারিতায় পিত্তথলি থেকে পিত্তরস নিঃসৃত হয়ে পরিপাকের সময় বিরতিহীনভাবে পিত্তরস ডিউডেনামে যায় এবং তার জন্য নির্ধারিত কাজগুলো করে থাকে। এভাবেই সাধারণত পিত্তরস খাদ্যের পরিপাকে সাহায্য করে। তো পরবর্তীতে আমরা আসব লিপিড বা চর্বি জাতীয় খাদ্য ও অ্যামিনো অ্যাসিড কীভাবে সঞ্চিত হয় সেটা নিয়ে আমরা জানব। তো সাধারণত দেখা যায় যকৃতে যে লিপিড জাতীয় খাদ্যগুলো বা চর্বি জাতীয় খাদ্য বা আমরা প্রোটিন জাতীয় যে খাদ্যগুলো খাই, সেই খাদ্যের অংশ থেকে লিপিড এবং অ্যামিনো অ্যাসিড এইরকম কিছু অংশ যকৃত নিজের মধ্যে সঞ্চিত করে থাকে। তো আমরা কিন্তু গত ক্লাসে এরকমও জেনেছিলাম যে আমাদের দেহের অতিরিক্ত কিছু গ্লুকোজ বা অতিরিক্ত চর্বি সেটা আমাদের ত্বকের নিচে জমা থাকে। এবং এটাও সত্য যে অতিরিক্ত গ্লুকোজ যদি এমন হয় যে গ্লাইকোজেনে কনভার্টার হতে পারছে না, সেটা গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যকৃতে আর জমা থাকার জায়গা নেই, তখন সেই অতিরিক্ত গ্লুকোজ কিন্তু চর্বিতে পরিণত হতে পারে। তখন সেই অতিরিক্ত গ্লুকোজ চর্বিতে পরিণত হয়ে সেটা যকৃতে জমা থাকে। শুধু তাই নয়, যকৃত কিছু অ্যামিনো অ্যাসিডকেও জমা রাখে। অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড শরীরের জন্য ক্ষতিকর, তাই অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডকে যকৃত ভেঙে শরীর থেকে আবার ইউরিয়া হিসেবে বের করে দেয়। সেটা আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। যকৃতের বিপাকীয় ভূমিকা যখন আলোচনা করব সেই বিষয়ে আমরা বিস্তারিততে যাব। অর্থাৎ যকৃত তার অতিরিক্ত গ্লুকোজকে চর্বিতে কনভার্ট করে জমা রাখে, আবার সে কিছু অ্যামিনো অ্যাসিডকেও নিজের মধ্যে জমা রাখে এবং যখন প্রয়োজন, যখন শরীরের কোনো জায়গায় কোনো প্রোটিনের প্রয়োজন হয়, সেই প্রোটিনকে তৈরির জন্য যে অ্যামিনো অ্যাসিডগুলো দরকার যকৃত সেই অ্যামিনো অ্যাসিডগুলোকে সাপ্লাই করে থাকে। এভাবে যকৃত তার সঞ্চয় করে এবং সেই সঞ্চয়ের করা জিনিসগুলোকে পরবর্তীতে কাজে লাগায়। শুধু তাই নয়, যকৃত আমরা যে খাবারগুলো খেয়ে থাকি এবং সেখানে যে মিনারেলসগুলো থাকে, সেই মিনারেলসগুলোকেও যকৃত সঞ্চয় করে এবং পরবর্তীতে বিভিন্নভাবে কাজে লাগায়। আমাদের যে লোহিত রক্ত কণিকা রেড ব্লাড সেল, এটির আয়ু হচ্ছে 120 দিন, অর্থাৎ প্রায় 4 মাস। এই 120 দিন পর লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড সেলগুলো যখন ভেঙে যায়, তখন সেখানে দুইটি অংশ তৈরি হয়। একটি হচ্ছে হিম এবং আরেকটি হচ্ছে গ্লোবিন, যেখানে হিমোগ্লোবিনও আছে। তো দেখা যায় হিম অংশটা থেকে যখন আয়রন অংশটা আলাদা হয়ে যায়, সেই অংশগুলোও দেখা যকৃতে জমা থাকে এবং পরবর্তীতে যখন নতুন কোনো
লোহিত রক্তকণিকা অস্থিমজ্জা তৈরি হয়, তখন এই হিমোগ্লোবিন এবং এই মিনারেলসগুলো যকৃত থেকে ওই অস্থিমজ্জায় চলে যায় এবং রক্ত গঠনে সাহায্য করে। তো এইভাবেই সাধারণত যকৃত তার সঞ্চয়ী ভূমিকাকে পালন করে থাকে। তো আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য ক্লাসটি সহজ করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। যদি তবুও তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কোনো প্রশ্ন খুঁজে পাও, অবশ্যই আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যদিও বলেছিলাম যে তোমাদের আজকের ক্লাসে কোনো বাইরের কাজ দিব না, তোমরা লেকচারগুলোই কমপ্লিট করে শুনবে এবং সেটা কপি করে খাতায় কপি করে বাইরের কাজ হিসেবে সাবমিট করবে। তবুও দুটি প্রশ্ন না দিয়েই পারলাম না, যেহেতু এই দুটি প্রশ্ন পরীক্ষায় জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং অনেকবারই যকৃতের সঞ্চয়ী ভূমিকা বোর্ড পরীক্ষায় এসেছে। তো যকৃতের গঠন ও যকৃতের সঞ্চয়ী ভূমিকা দুটি প্রশ্ন অবশ্যই খাতায় লিখে সুন্দর করে পড়ে তোমরা সাবমিট করবে এবং এর সাথে পাশাপাশি গ্লাইকোজেনেসিস কি, এই বিষয়টা, গ্লাইকোজেনেসিস কি, যকৃতকে কেন জৈব রসায়নাগার বলা হয়, বিপাক কি, এই প্রশ্নগুলোও তোমরা এই দুটি প্রশ্নের সাথে খাতায় লিখে ফেলবে এবং বাইরের কাজ হিসেবে সাবমিট করবে। তো থ্যাংক ইউ বয়েজ, আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।